আমি এবং আমার বন্ধু শাকিল আমরা দুজনে গিয়েছিলাম ঢাকার একটি স্বনামধন্য প্রতিষ্ঠানে একটি বিশেষ বিষয় সম্পর্কিত প্রশিক্ষণে। বলে রাখা ভালো, আমার বন্ধু শাকিল আগে প্রশিক্ষণ কেন্দ্রে পৌঁছায়। ব্যক্তিগত কারণে এবং ব্যস্ততায় আমি তার 2 দিন পর যোগ দেই। আমি রাঙামাটি থেকে রাত 8টায় ঢাকার উদ্দেশ্যে রওনা হই এবং পরদিন সকালে প্রশিক্ষণ কেন্দ্রে গিয়ে পৌঁছাই। প্রথম দিন ছিল, তাই সকালবেলা অফিস ভবনে আমার নাম জমা দিয়ে সেদিনের মতো সকলের সাথে প্রশিক্ষণ ক্লাস শেষ করলাম। দুপুরের খাবার সবাই একসাথেই খেলাম এবং বিকেলবেলা বন্ধুদের সাথে নিয়ে চারপাশটা দেখতে বের হলাম। প্রশিক্ষণ কেন্দ্রটি ছিল প্রায় 5 একর জায়গার উপর। বিশাল প্রশাসনিক ভবন, প্রশিক্ষণ ভবন, পুরুষ হোস্টেল, মহিলা হোস্টেল ও একটি মসজিদ। চারপাশটা ঘুরতে ভালোই লাগছিল। তবে আমাদের পুরুষ হোস্টেলটি ছিল খুবই পুরনো 5 তলা ভবন। দেখলেই বোঝা যায় অনেক আগের তৈরি বিল্ডিং। সারাদিন ক্লাস ঘোরাঘুরি করে ক্লান্তই ছিলাম, তাই রাতের খাবার খেয়ে সবাই যার যার রুমে ঘুমাতে গেলাম। আমি এবং আমার বন্ধু শাকিল দুজনেই রুম পড়েছিল একসাথে, 4র্থ তলায় 411 নম্বর কক্ষ। রুমে ছিল 2টো আলাদা বিছানা, একটি টেবিল, একটি চেয়ার এবং একটি বাথরুম সংযুক্ত। আমি এবং আমার বন্ধু যে যার বিছানায় শুয়ে পড়লাম। প্রশিক্ষণ কেন্দ্রের হোস্টেলে এটি আমার প্রথম রাত। ঘড়িতে রাত তখন 12টা অতিক্রম করেছে। হঠাৎই আমার কেন জানি মনে হলো কেউ দরজায় নক করছে। অন্ধকার রুম, কান পেতে স্পষ্ট শুনতে পেলাম কেউ দরজায় টুকটুক করে হাত দিয়ে নক করছে। যদিও এত রাতে হোস্টেলে কেউ জেগে থাকার কথা না, আর দারোয়ান থাকে নিচতলায়, তবু আমি জিজ্ঞেস করলাম, কে 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 নক করছে? দেখলাম কোনো সাড়া শব্দ নেই। কিছুক্ষণ পর শুনি আমার মাথার উপরের ছাদে কেউ দৌড়াদৌড়ি করছে। কারো পায়ের দৌড়ানোর শব্দ আমি স্পষ্ট শুনতে পেলাম। আমি কিছুটা ভয় পেয়ে আমার বন্ধুকে ডাকলাম, শাকিল, 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 তুমি কিছু শুনতে পাচ্ছ? শাকিল উত্তরে বলল, শুনছি, চুপ করে শুয়ে থাকো, কোনো কথা বলার দরকার নেই। আমি তার কথা শুনে চুপচাপ শুয়ে পড়লাম। কিছুক্ষণ পর ঠিক একইভাবে দরজায় নক করার শব্দ শুনি, কিন্তু না, এবারে আর সামনের দরজা থেকে না, এবার শব্দটা হচ্ছে পেছনের দরজায়, যে দরজাটা খুললে শুধুমাত্র 4 তলায় আমাদের রুমের বারান্দায় যাওয়া যায় এবং দরজার ওপাশে কেউ থাকার কথাও না। আমি খুব ভয় পেয়ে যাই। হঠাৎই রুমের ভেতর আকস্মিকভাবে কিছু একটা ওপর থেকে পড়ল। একজন মানুষ ওপর থেকে লাফ দিয়ে নামলে যেমনটা শব্দ হওয়ার কথা ঠিক তেমনি শব্দ হলো এবং পুরো বিছানাটা যেন সাথে সাথে কেঁপে উঠল। আমি এবং আমার বন্ধু শাকিল দুজনেই অন্ধকার রুমে বিছানা থেকে লাফ দিয়ে উঠে গেলাম এবং অদ্ভুত ব্যাপার হলো, আমি আমার বন্ধুকে জিজ্ঞেস করলাম, কিছু অনুভব করলে? সে আমাকে বলল, তুমি কিছু অনুভব করলে? দুজনের প্রশ্ন এক। আমাদের বুঝতে বাকি রইল না, সামথিং ইজ রং। আমার বন্ধু খুব ভয় পেয়ে তার বিছানা ছেড়ে আমার বিছানায় এসে একসাথে শুয়ে থাকে। সে আমাকে বলে, গত 2 দিন আগে যখন সে আমার আগে এখানে আসে, সে একা একাই ঘুমোতে গিয়েছিল এবং মাঝরাতে ঠিক একই শব্দ শুনেছিল। আমি কোনো কথা না বাড়িয়ে চুপচাপ শুয়ে থাকি। কিছুক্ষণ পর ওয়াশরুম থেকে টুপ টুপ পানি পড়ার শব্দ ভেসে আসতে লাগলো। ভাবলাম পানির কলটা হয়তো ঠিক মতো বন্ধ করা হয়নি, তাই পানি পড়ছে, কিন্তু ধীরে ধীরে পানি পড়ার শব্দটা যেন বেড়েই চলল। আমার মনে খুব কৌতুক আর খুব ভয় কাজ করছিল। আমি আমার বন্ধুকে বলি, চল ওয়াশরুমে গিয়ে দেখি একটু, কিন্তু সে ভয়ে আতঙ্কিত ছিল। তাই আমি একা একাই উঠে লাইট অন করলাম। ওয়াশরুমের ভেতরে গিয়ে দেখি বাতিটা জ্বালানো, কিন্তু আমার স্পষ্ট মনে আছে আমি বাতি অফ করেই ওয়াশরুমের দরজা লক করে গিয়েছিলাম।
যাই হোক, এত কিছু না ভেবে ধীরে ধীরে ওয়াশরুমের দিকে এগিয়ে গেলাম এবং দরজাটা খোলার সাথে সাথে আমি যা দেখলাম তা দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। আমি দেখলাম ওয়াশরুমের মেঝেতে একটি গলা কাটা মাথা পড়ে আছে এবং বালতির পানিগুলো লাল, রক্তাক্ত। মনে হচ্ছে কেউ এখনই মাথাটা কেটে রেখে চলে গিয়েছে। আমার মাথা তখন কাজ করছিল না। আমি চিৎকার করে শাকিল বলে ডাক দিয়ে সেখানে অজ্ঞান হয়ে যাই। পরদিন দুপুরে আমার জ্ঞান ফেরে এবং নিজেকে বিছানায় আবিষ্কার করি। পাশে আমার বন্ধু শাকিল, প্রশিক্ষণের আরো দুজন মেম্বার, আমাদের প্রশিক্ষণ অফিসার এবং ওই হোস্টেলের দারোয়ান উপস্থিত ছিলেন। আমার জ্ঞান ফেরার পরেই সবাইকে রাতের ঘটনাটা খুলে বলি। ঘটনা শুনে স্যার বলেছিলেন, এইসব কিছু না, সব হ্যালুসিনেশন। এরপর যে যার মতো চলে যায়। কিছুক্ষণ পর হোস্টেলের দারোয়ান আবার আসে এবং রুমটা পাল্টানোর পরামর্শ দেয়। উনি আজকে 15 বছর এই প্রশিক্ষণ কেন্দ্রে দারোয়ানের কাজ করছেন এবং ওনার থেকে জানতে পারলাম এই রুমটাতে 2015 সালে দুজন মধ্যবয়সী লোক থাকত। তারাও কোন এক প্রশিক্ষণ নিতে এসেছিল। প্রশিক্ষণের 1 সপ্তাহ পর ওই রুমের ওয়াশরুম থেকে একজনের গলা কাটা লাশ উদ্ধার করা হয় এবং অন্যজনকে খুঁজে পাওয়া যায়নি। ধারণা করা হয় হয়তো পালিয়ে যাওয়া ব্যক্তিটি কোনো ধারালো অস্ত্র দিয়ে তার রুমমেটকে গলা কেটে হত্যা করে ওয়াশরুমে রেখে গেছে। তারপর থেকে ওই রুমে যারাই থাকে মাঝরাতে এমন কোনো না কোনো ঘটনা ঘটে থাকে। দারোয়ানের কথা মতো আমরা ঘটনাটি কারোর সাথে শেয়ার করলাম না এবং 10 দিন প্রশিক্ষণের পর নিজ বাড়ি রাঙামাটিতে ফিরে আসি। এই ছিল রাসেল ভাই আমার জীবনে ঘটে যাওয়া সবচেয়ে ভয়ঙ্কর ঘটনা। আশা করি ভালো লেগেছে। আবরার শাহরিয়ার অভি, বয়স 22, রাঙামাটি, পার্বত্য চট্টগ্রাম জেলা। তো এই ছিল আমাদের প্রথম স্টোরি। আমরা পরের স্টোরিতে যাব, আমাদের সাথেই থাকুন। Spirit, be here with me. Get to me. Bhoot.com. The fear returns with Russell. শুনছেন ভূত.com। আমি রাসেল আছি সাথে এবং আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি আপনারা এই 7 দিন ভালো ছিলেন এবং ভালোর দলেই ছিলেন। আজকের যে ঘটনাগুলো আমি আপনাদের সাথে কিছুক্ষণের মধ্যে শেয়ার করব, সেই ঘটনাগুলি বেশ অদ্ভুতই বলতে হবে এবং বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন মানুষ। সঠিক সময়কাল জানা যায়নি, তবে ঘটনাটি ভারত পাকিস্তান দেশ ভাগের কিছু বছর পরে ঘটে। আমি আমার মায়ের কাছ থেকে ঘটনাটি শুনেছি। আমার মায়ের নানুর সাথে ঘটনাটি ঘটেছিল। তিনি পেশায় একজন ধান ব্যবসায়ী ছিলেন। যেহেতু তিনি ধান ব্যবসায়ী ছিলেন, তাই তাকে ধানের মৌসুমে ধান ক্রয়ের জন্য বিভিন্ন হাটে যেতে হতো। তার এ কাজে সহযোগী হিসেবে তার একজন ভাগ্নে ছিল। একদিন তারা দুজন তাদের বাড়ি থেকে পূর্বে অনেক দূরে একটি ধান কিনতে যান। সে হাটটি সন্ধ্যার আগেই উঠে যেত। দুর্ভাগ্যবশত তাদের সেখানে পৌঁছাতে রাত হয়ে যায়। ওখানে গিয়ে তারা হাটের কোনো লক্ষণ দেখতে পেলেন না। নির্জন একটি জায়গা, কিন্তু তারা যেহেতু অনেক দূর থেকে ধান কিনতে এসেছেন, তাই তারা চিন্তা করলেন কাল বিকেলে তো আবার হাট বসবে, ততক্ষণ পর্যন্ত আমরা এখানে অপেক্ষা করতে থাকি। ধান বহনের জন্য তাদের বড় ধরনের একটি নৌকা সাথে ছিল। তারা তখন নৌকার ঘাটে বাঁধার জন্য একটি খুঁটি মাটিতে পুঁতে রাতে ঘুমানোর জন্য প্রস্তুতি নেয়। তারা দুজন নৌকার দুপাশে ঘুমায়। মাঝ রাতের দিকে যিনি মামা, তাকে কি যেন একটা দীর্ঘদেহী জন্তু এসে সজোরে নৌকার সাথে চেপে ধরে। তিনি তখনও বুঝতে পারছিলেন না আসলে জন্তুটা কি। তিনি শরীরের সমস্ত শক্তি দিয়ে প্রতিহত করার চেষ্টা করছিলেন, কিন্তু কিছুতেই তিনি শক্তিতে পেরে উঠছিলেন না।
না পেরে তিনি প্রচন্ড জোরে গোঙানি দিতে লাগলেন। এতে তাদের ভারী নৌকাও কিছুটা নড়ে উঠছিল। এই শব্দে হঠাৎই তার ভাগ্নের ঘুম ভেঙে যায়। তিনি তার মামাকে ডেকে বলে, মামা কি হয়েছে? তখনই সেই অশরীরীটা তাকে ছেড়ে দিয়ে চলে যায়। কিন্তু যাবার বেলায় সেটি নৌকার এক মাথা, অর্থাৎ নৌকার শেষভাবে সরু হয়ে উঁচু কাঠ বিশেষ যে জায়গাটা, সেইটা অর্থাৎ অনেকে গুলোয়ও বলে বোধহয়, কিছুটা ভেঙে দিয়ে যায়। তখন তিনি অর্থাৎ মামা তার ভাগ্নেকে কোনো কথা না বলে সরাসরি নৌকার খুঁটি খুলতে বলে, আর বলে এখানে আর এক মুহূর্ত থাকা যাবে না। তিনি তার ভাগ্নেকে কিছু বলেননি, বললে সে হয়তো ঘাবড়ে যাবে, তবে তিনি খুবই ভয় পেয়েছিলেন। এরপর তারা বাড়ি চলে আসেন এবং ভয়ের কথা কাউকে না বলে তিনি শ্বশুর বাড়ি দাওয়াত খেতে যান। সেখানে গিয়ে তিনি হাঁসের মাংস খান। মূলত সেখান থেকেই তার অসুস্থতা শুরু হয়। এভাবে অনেক দিন তিনি ভুগতে থাকেন। প্রায় 3.5 বছর পর একজন কবিরাজ তার নাভি থেকে সেই হাঁসের মাংস বের করেন। ততদিনে তার অবস্থা খুব খারাপ হয়ে এসেছিল। তিনি যেহেতু ব্যবসায়ী ছিলেন, তাই তার আর্থিক অবস্থা মোটামুটি ভালোই ছিল, যে কারণে তার সমস্ত সর্বস্ব দিয়ে তার নিজস্ব টিনের ঘর ছিল, যা সে সবসময় খুব দুর্লভ ছিল সেই সময়ে। তিনি একদিন সেই টিনের ঘরে শুয়েছিলেন এবং তার স্ত্রী তার শ্বশুরের মৃত্যুর কারণে তাকে দেখতে গিয়েছিলেন। তিনি অসুস্থতার কারণে যেতে পারেননি। তারা সবাই সেদিন আর বাড়ি ফিরতে পারেননি, তাই তিনি একাই বাড়িতে ছিলেন। রাতে ঘুমন্ত অবস্থায় তার টিনের চালে কে যেন হঠাৎ ভীষণ জোরে থাপ্পড় দেয়। ওই বিকট শব্দে তিনি এতটাই ভয় পেয়ে মা বলে জোরে চিৎকার করে ওঠেন যে তিনি হার্ট ফেল করেন এবং তারপরে তিনি মারা যান। পরের দিন সকালে সবাই তাকে এসে মৃত অবস্থায় পায়। তার দাফন কাফন শেষে কিছুদিন পর তার আত্মীয় স্বজনরা আবার কবিরাজের কাছে যান এবং যাবতীয় বিষয় খুলে বলেন। কবিরাজ তাদের বলেন টিনে থাপ্পড় দেওয়া সেই জন্তুটি যে ছিল, সেই হাটে ধান কিনতে গিয়ে নৌকায় ঘুমন্ত অবস্থায় তাকে চেপে ধরেছিল। আসলে ওখানে আগে একটা শ্মশান ঘাট ছিল। দেশভাগের পর সেখানে আশেপাশে কোনো লোক থাকত না, অনেকদিন পরিত্যক্ত অবস্থায় ছিল, তাই সেখানে শুধু দিনের বেলা অল্প সময় হাট বসত। সেই হাট থেকে এই পর্যন্ত 3.5 বছর জন্তুটি তার পিছু লেগেছিল এবং শেষ পর্যন্ত তাকে নিয়েই ছাড়ল। এই ছিল ঘটনা, এবং এই ঘটনাটা আমার কাছে খুব যে ভালো লেগেছে আমি সেটা বলবো না, এবং এর চাইতেও ভালো ঘটনা আমি আপনাদের কাছ থেকে এক্সপেক্ট করি, এবং আশা করছি এই সপ্তাহে যতগুলো ঘটনা এসছে তার মধ্যে এই ঘটনাটি আসলে সিলেক্টেড হয়েছে, সেই জন্য আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করছি এর চাইতেও দারুণ সব ঘটনা লিখে পাঠাবেন russell.bhoot.com@gmail.com এ। অপেক্ষা রাখবো আপনাদের ঘটনায়, এবং সেই সাথে আমাদের সাথে ফেসবুকে কানেক্টেড থাকুন। চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। Spirit, be here with me. Get to me. Bhoot.com. The fear returns with Russell. ভূত.com-এর আরো একটি নতুন এপিসোড, এবং সেখানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রাসেল, এবং আজকের যে ঘটনাটি আমি এই মুহূর্তে শেয়ার করতে চাই, অর্থাৎ যিনি ঘটনা শেয়ার করবেন তাকে আপনারা সবাই চেনেন। তিনি যেমন ঘটনা ভালো বলেন, তিনি তেমনি আপনাদের গান শুনিয়ে মন ভরান, এবং তিনি হচ্ছেন আমাদের একদম আমার খুব কাছের একজন বড় ভাই, শাকিব ভাই, ক্রিপ্টিক ফেটের শাকিব ভাই। এবং আমরা জানি যে আপনার তার গানের পাগল এবং তার কথার পাগল, এবং তার কাছ থেকেই আমরা সত্যি কথা বলতে যে ঘটনাটা আছে সেটা শুনবো, এবং আশা করছি যে এই ঘটনাটি আপনাদের ভালো লাগবে। কারণ এটা যখন ঘটেছিল তখন একদম ভৌতিস্ট টিমরা যখন বিভিন্ন জায়গায় বিভিন্ন ইনভেস্টিগেশনে যেত, সেগুলোর একদম শেষ দিকের একটা ঘটনা। সুমন ভাই, জিবরান ভাই এবং শাকিব ভাই। তো আপনারা অনেকেই আমাকে দেখা হলেই সবসময় বলেন যে শাকিব ভাই, জিবরান ভাই, সুমন ভাইদের কি অবস্থা, ভৌতিস্টের কি অবস্থা। চলুন আমরা কথা না বাড়িয়ে সরাসরি তার কাছ থেকেই ঘটনাটা শুনে ফেলি।
সব তো ভুলে গেছি, মোটামুটি সব 10 বছর আগের কাহিনী। ঘুম দেওয়া যায়। আচ্ছা 5 মিনিটের মধ্যে যদি পেট্রোল পাম্প পাই ওখানে নেমে আমরা একটা ঘুম দিব, অথবা আমরা গাড়ি রাস্তার সাইডে একটা ঘুম দেওয়ার ব্যবস্থা করবো। লাকিলি তখন যেতে যেতে দেখি হঠাৎ করে একটা ছোট্ট একটা ছাপড়া হোটেল, হাইওয়ে টাইমের পাশে থাকে না ছোট ছাপড়া হোটেল টাইপের, ওই টিনের চাল, বেড়ার মাচা, ওই সব টিন টুন মিলায় বেড়াটা মিলায় একটা হোটেল। এবং যেটা হয় যেসব জায়গায় সামনে অন ডিসপ্লে থাকে, যে মুরগির ঝোল, মাছ, ভাজি, ভাত, এগুলো অন ডিসপ্লে থাকে। তখন মোটামুটি রাত 2টা-2:30 এরকম সেটা হবে। ওইটা দেখেই তো আমার শরীর খারাপ থাকুক ভালো থাকুক, খাবার দেখলে খেতে ইচ্ছা করে। দেখেই তো আমি এক্সাইটেড, সময় চলেন খাই, খাওয়া নাকি, আচ্ছা চলো। সো আমরা গাড়ি পার্ক করলাম, পার্ক করে গেলাম, গিয়ে দেখলাম যখন একটা বয়স্ক লোক 70-70 হবে, দাঁড়িয়েলা জীবন, দাঁড়িয়েলা একটা বয়স্ক লোক, আমার তার সাথে পিচ্ছি একটা আছে, থাকে না হোটেলটা পিচ্ছি। তখন ধরো রাত 2টা বাজে, তো আমরা দেখলাম যে একজন বয়স্ক লোক আছে, একটা পিচ্ছি আছে, এখানে বেশি চিন্তা করি যে বুড়া লোক আছে ঠিক আছে, পিচ্ছি আছে কোনো টেনশন হয়নি। আমরা বসলাম যে কি আছে, বলে কি হবে, মুরগি আছে, মাছ আছে, ডিম আছে, ডিম আমার খুব পছন্দ, ডিম শুরু দেওয়া বলছে যে দেন, ডিম দিয়ে শুরু করে। তারপরে মোটামুটি আমরা তিনজন ফাটায় খাইছি, বুঝছো, ফাটায় খাইছি। লাস্টে চা খাবেন নাকি, হ্যাঁ চা খাবো, চা চু খাইছি। 3টার মতো বাজে, 3টা-3:30 বাজে গেছে। তো খাওয়াটা শেষ করে না, উই আর ফিলিং ভেরি গুড, যে শরীরটা ভালো লাগতেছে। এখন ওই যে আমার মাথা ব্যথা চলে গেছে সেখানটা, ফিলিং গুড বললে তো ধর সময় বললো যে আচ্ছা আমি চালাই, জীবন বছরের সময় আমি চালাবো, সময় বলছে না আমি চালাই। আমিও চালাইতে চাই, কারণ আমার অন্যের গাড়ি চালাইতে পছন্দ হয় না। এই জন্য আমি কখনো সুমন ভাইয়ের সাথে যখন ভর্তি স্ট্রিটে গেছি, 99% লোকের তারা সুমন ভাই চালাচ্ছে। আদার দিন আসছে না যে সুমন ভাই ঘুম লাগছে ধরনের চালান, ওইটা না হলে আমি চালাইতাম না। তো সুমন ভাইটা জানে, তখন জীবন হয়ে গেছে। ওই জন্য জীবন জিজ্ঞেস করছে সুমন ভাই আমি চালাবো নাকি আপনি চালাবো, আমি চালাবো, আমার ফিলিং ফাইন। তখন দেখা গেল আমরা তিনজনই এবার ফিলিং ফাইন, আমরা তিনজনই এবার ফাইন। তারপর তো আবার গাড়িতে উঠলাম, হেভি আড্ডা মারতে মারতে আমরা মোটামুটি সকাল 6টার দিকে পৌঁছেছি যেখানে পৌঁছানোর কথা। এটা বর্ডারের কাছাকাছি একটা জায়গা পৌঁছেছি। তো ওখানে একটা বাসায় উঠছি, বাসায় একটা রুম আছে যেটা টিপিক্যাল আর কি, রুমে আওয়াজ টাওয়াজ হয়, ওখানে শাড়ি পরা কাকে দেখা গেছে রাতের বেলায়, এই সেই। তো সুমন ভাইয়ের কাছে খবর আসছে, তো ওই জন্য আমরা এখানে গেছি। তো ওরা খুব এক্সাইটেড যে কি বলে প্রতিষ্ঠা স্টেশন হয়ে আসছে, কিছু একটা হবে আর কি। তো আমরা ওখানে গেলাম, গিয়ে আমরা ঘুমাইলাম, 2টা-3টা পর্যন্ত ঘুমাইছি। ঘুম থেকে উঠে তারপরে আড্ডা মারলাম, লোকাল একটু ঘুরে দেখলাম ওখানে। আর সুমন ভাই তো যেখানেই যায় চেনা লোক বের হয়ে যায়, পোলা পাইন আসে, এসব গিরা টিরা গান টান এগুলো হইলো। তো মোটামুটি আমরা এসব মজা টজা করলাম, করে গান টান গায়েটায় খাওয়া দাওয়া করে রাত 10টা-11টার দিকে ওখানে ফেরত গিয়ে ওই সেট আপ ইকুইপমেন্ট ওই রুমে আমাদের যে থার্মাল জিনিসপত্র, ক্যামেরা এগুলো সব নাইট লাইট ফাইট অন করে আমরা রেডি। সো উইদিন 12 we are রেডি আমরা বসে আছি। তো মোটামুটি সারা রাতে আমরা, সারা রাত তো আমরা ইনভেস্টিগেট করি না, আমরা 3:30-4টার মধ্যে করি, বেশি আর করে লাভ হয় না আসলে। 3:30-4টার মধ্যে যেটা হচ্ছে আমরা আড্ডা মারছি, কিছু হয়নি। আমি সুমন ভাইয়ের জীবন হেভি আড্ডা হচ্ছে, কেউ কিছু ফিল করি নাই। এর বেশ মনোরম পরিবেশ, আমরা জানা টানা খোলা রাখছি, তখন গরম ছিল, ফ্যান অন আর জানা টানা সব। মাঝখানে আবার না ফ্যানও বন্ধ করছি 40 মিনিটস 1 আওয়ারের জন্য, যদি কিছু হয় ফ্যান বন্ধ করলে, বেবি ফ্যানের জন্য আসতেছে না ভুল, এগুলো বিভিন্ন পারমিটেশন কম্বিনেশন হচ্ছে, বুঝছেন। এই সে আবার ফোন অফ করছি, ইলেকট্রিক সিগন্যাল, তো বিভিন্ন কিছু করছি, লাস্টে কিছুই হয়নি, বুঝছো, নাথিং হয়নি। তো ওখানকার একটা ইয়াং ছেলে ছিল, সে ধরো 2টা পর্যন্ত আমাদের সাথে ছিল। তবে আমরাই বুঝতে পারি তুমি যাও, বিকজ আমরা চাই না তোমাদেরকে এখানে থাকো, তাহলে আমাদের ব্যালেন্সটা নষ্ট হয়ে যায়। তো এই বুঝবাদের পাঠিয়ে দিচ্ছি, তো নিজের আপডেট নষ্ট করে দেবে। তো মোটামুটি আবার 4:30-5টা এবার উঠছে, উঠে আবার আসছে, কিছু হয়েছে নাকি, আমি না এখন পর্যন্ত কিছু হয়নি। সো উই কনক্লুডেড 4:35 যে এখানে আসলে কিছু নাই। তো ঠিক আছে, আমরা গিয়ে আবার ঘুম দিলাম, ঘুম দিয়ে পরে 10টার দিকে উঠলাম। উঠার পরে তো ওই ছেলের বাবা মা ওরাও ইন্টারেস্টেড যে কি হইতেছে এখানে আসলে। তো আমরা বললাম যে আসলে এখানে যদি থেকেও থাকে আমরা কিছু পাইনি, আমরা সারা রাত ধরে 4:30 পর্যন্ত আমরা টেস্ট করছি, তারপর তো আজাদি পড়ে গেছে, আজানের পর আসলে কিছু হয় না। সো ওই সময়টা কিছু হয়নি, এবং আমরা অনেক কিছুই মানে ক্যামেরাটা অন ছিল, যদি কিছু হয়ে থাকে আমাদের নজরে সেটা পড়ে নাই। সো আমরা বলতে পারছি না আপনাদের হাউস হন্টেড নাকি হন্টেড না, আমরা কিছু পাইনি, আমি বাকিটা আপনার বলতে। তো ওরা অবস্থা ঠিক আছে, অসুবিধা, ওরা তো এমনিতেও অত বিশ্বাস করে না, ছেলের কথা অনুযায়ী আমাদেরকে নিয়ে আসছে এসে, তো ওরা খুশি যে ঢাকা থেকে কিছু লোক আসছে, সুমন ভাই সেলিব্রিটি, ওই খুশিতেই ওরা খুশি। তো আমরা খাওয়া দাওয়া করে নাস্তা করে ওদের অবস্থা আপনারা কখন মানে
ফেরার প্ল্যান কখন? আমি বললাম যে তো এখনই বেড়ে যাবো না। তাহলে এখন কেন যাবেন, দুপুরে খাওয়াটায় যান। তখন আমি বললাম যে না না, আমরা কালকে জোশ একটা জায়গায় খেয়েছি রাস্তায়, ওখানে লাঞ্চ করবো। বলে যে কখন খাইছেন? তখন খেতো রাত 2-2:30 দিকে। তখন দেখে ওরা একটু হাসতেছে। হাসতেছেন কেন? বলে আপনাদের কি কোনো অসুবিধা হয়েছিল? না অসুবিধা মানে আপনাদের কোনো বিপদে পড়ছেন? তখন বললাম যে না, আমরা তো কোনো বিপদে পড়ি নাই। ওরা একটু চিন্তা করে দেখেন তো আপনাদের কোনো সমস্যা হয়েছিল না? সমস্যা একটা মানে বিপদ একটা জিনিস আর সমস্যা একটা জিনিস। প্রথমে বলছিল কোনো বিপদ হয়েছিল আপনাদের? বলছে না, কোনো বিপদ হয়নি। বলছে আপনাদের কোনো সমস্যা হয়েছিল? হ্যাঁ একটা সমস্যা হয়েছিল, আমাদের ড্রাইভ করে আসছিলাম, আমাদের হঠাৎ করে 3 জনেরই শরীর খারাপ হয়ে গেছিল। সো তারপরে ড্রাইভ করতে পারছিল না। তখন আমরা একটা রেস্টুরেন্ট গেছি রাস্তার পাশে, একটা বাসগুলো ছিল, হেভি খাইছে আমাদের। তখন দিকে ওরা আরো হাসতেছে। বলে হাসেন কেন? বলে ওই রেস্টুরেন্ট আপনি পাবেন না। না পাবেন না বলে? বলো ওইটা দিনের বেলা আপনি পাবেন না। তাহলে কি বলছে দিনের বেলা? আমি ওটা রাতে খোলা থাকে? বলে হ্যাঁ শুধু রাতেই খোলা থাকে, বাট আপনি আসলে বুঝতেছেন না। আপনি তাহলে বুঝাই বলেন কি হয়েছে। তখন বলে যে ওইখানে নাকি একটা এরকম জিন, ওরা বলে জিন, আসলে কি জানি না, ওই এলাকায় এটা প্রচলিত যে ওই এলাকায় একটা জিন আছে যে রাতের বেলা মুসাফিরদের খেদমত করে, এবং যদি মুসাফির কোনো সমস্যায় পড়ে, যদি কোনো বিপদে পড়ে বা সমস্যা পড়ে, তখন সে ওদের খেদমত করে। তো ওর রেস্টুরেন্ট আছে, তো ওখানে তুমি একটু রেস্ট নিতে পারবা, একটু খেতে পারবা, এন্ড ইউ ফিল বেটার। এরপরে তখন ওই অবস্থা আপনাদের কি খাওয়া দাওয়ার পরে শরীরটা ভালো হয়ে গেছে না? হ্যাঁ খাওয়া দাওয়ার পর তো শরীর ভালো হয়েছে, ওরা এটাই বলি। তো আমি তো এইসব জিনিস একদমই বিশ্বাস করতে চাই না। আমি যে শোনেন, খাওয়া দাওয়ার পরে ফার্স্ট অফ অল এমনি মানুষের শরীর ভালো হয়, খাইলেই আসলে এনার্জি পায় বডি, এটা হচ্ছে নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে আমাদের রেস্টুরেন্টে আসার আগে সবাই প্যারাসিটামল খাইছে, সবারই জ্বর মাথা ব্যথা এই টাইপের একটা সিচুয়েশন হয়েছে, সবাই আমরা প্যারাসিটামল খাইছি। সো প্যারাসিটামল প্লাস খাওয়া, এটা তো শরীর ভালো হবে। ওরা বলে না ওষুধ ঠিক আছে বুঝছি, আপনারা ওষুধ খাইছেন বুঝছি, কিন্তু আসলে ওই জিনই আপনাদের ভালো করছে। আমরা কি বলতেছিলাম জিন ভালো করে, ফালতু কথা বলে। ধর ওরা বলে কি আমরা বাজি ধরলাম, আপনারা ওখানে পাবেন না। হ্যাঁ ঠিক আছে, না পারলে নেই, অসুবিধা নেই। বলে আপনারা খাইয়ে যান, ওরা বলছে আপনারা খেয়ে যান, ওখানে গিয়ে তোরা পাবেন। না 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 খাবো না, আমরা এখনই রওনা দেবো, আমরা দুপুরে ওখানে খাবো। না খাইলে অসুবিধা নেই, হাইওয়েতে তো আমার জায়গা। তাই এই বলে আমরা বেরোছি। এবং বিশ্বাস করো রাসেল, ওই যাওয়ার পথে আমরা ওকে খুঁজে পাইনি, যাওয়ার পথে খুঁজে পাইনি, এবং আমরা মোটামুটি খুঁজতেই গেছি, কিন্তু খুঁজে পাই নাই। অ্যান্ড এই হচ্ছে ঘটনা। এখন ইট ইজ টোটালি আপ টু ইউ অর টোটালি আপ টু দ্য লিসনার্স টু বিলিভ whether এটা আসলে জিন নাকি জিন না। আমরা রাতের বেলা আমাদের কারো তো অবস্থা ঠিক ছিল না যখন আমরা এটা খুঁজে পেয়েছি। হইতেই পারে আমরা রাতে, কারণ এসব জায়গায় যারা আপনার ট্রাভেল করেন, যারা যে একই জায়গায় কিন্তু মোটামুটি 5টা রাস্তা দিয়ে যাওয়া যায়, আমরা জিপিএস টিপিএস দিয়ে যাচ্ছিলাম রাতের বেলা, দিনের বেলা আমরা জিপিএস টিপিএস দেখি, আমরা জাস্ট সাইড মোড টাইড মোড দেখে নেওয়া হয়েছে। সো অনেক জিনিসই দিনের বেলা একরকম লাগে, রাতের বেলা অন্যরকম লাগে, টোটালি ডিফারেন্ট লাগে, তাই না? সো স্পেশালি তুমি যদি জায়গায় না থাকো, একটা হচ্ছে আমি এখানকার লোকালয়, আমি বাসিন্দা, আমি চিনি, আমি রাতেও জানি কিরকম, দিনেও জানি কিরকম। আমরা জায়গায় থাকি না, আমরা জানি না। সো রাতে আমরা একটা চিত্র দেখছি, রাতে একভাবে আমরা পথঘাট খুঁজে বের করছি। সো আমার এক্সপ্রেশন হচ্ছে যে আমরা বেসিক্যালি রাতে যে রাস্তা দিয়ে গেছিলাম, দিনে ওই রাস্তাতে ফেরত যাই নাই, সেই কারণে আমরা ওই দোকান খুঁজে পাই নাই। জিব্বা ইজ কনভিন্স যে এটা জিন, সুমন ভাই হচ্ছে মাঝামাঝি একটু জায়গা। জিব্বা বলছে না এটা জিন, এই সেই। আমি তো আমার জীবনে বলছি, তুই এগুলো হচ্ছে তো খাওয়ার সময় তো আমি কোনো শুনি নাই যে আমার একটা ফিলিং হচ্ছে সামথিং ইজ হ্যাপেনিং। তো যেসব নর্মালি হয় সেন্স করতে পারি, সেন্স করি, সে ওয়ার্নিং দিয়ে সেই সুমন না মানে তুই তো আমাকে হয়তো পাগল কাছে খাইছি। তো আমি বলে হ্যাঁ দোষ, আমি জানি না এটা কেমন হলো, আসলে খাওয়াটা খুব মজা ছিল তো হয়তো এর জন্য, কিন্তু বুঝি নাই। তো এটা আমাদের একদম লাস্টের দিকে একটা এক্সপিরিয়েন্স ছিল। দিস ওয়ান অফ দ্য লাস্ট টাইমস সুমন ভাই, জীবন and I went out together. সো এটা আমার কাছে খুব ইন্টারেস্টিং স্টোরি যে আল্লাহ, আই ডোন্ট নো দ্যাট গাই ইজ অলৌকিক নাকি সে আসলে রক্ত মাংসের মানুষ, বাট ইফ ইউ থিঙ্ক অ্যাবাউট ইট, একটু অড আর কি, যে রাতের বেলা ঠিক আমাদের যখন দরকার ছিল তখনই এটা পাইছি। এটা হচ্ছে নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যে আমি এখনো জানি না এই বয়স্ক একটা বাচ্চা কেন ছিল। বাচ্চা মানে বুঝছো তো, মানে 5-6 পরে ধরো থাকে না, চ্যাংরা পোলা পাই বাপকে হেল্প করে, দাদাকে হেল্প করে, ও এত রাত 2টা-3টার সময় কেন হয়েছিল আই ডোন্ট নো। এবং তখন না আমাদের একটা খেয়াল হয়নি, নর্মাল লাগছে, হ্যাঁ ঠিক আছে আছে, কি হয়েছে, নো আসলে থাকার কথা না। রাত 2টার সময় ডাজেন্ট ম্যাটার তুমি কোন ফ্যামিলির ছেলে, তুমি গুলশান বনানীর ফ্যামিলির ছেলে, না তুমি একজন গ্রামে বা মিরপুরে বা বস্তিতে রিক্সাওয়ালার ছেলে, রাত 2টার সময় তুমি ঘুমাইতেছো, তাই না? তোমার বাপের হোটেল থাকতে পারে, তুমি বাসায় ঘুমাইতেছো। এইগুলা তখন মাথায় আসে। সো দিস আর ভেরি ইন্টারেস্টিং আর কি। সো দিস ইজ মাই স্টোরি।
শুনলাম। সাকিব ভাই ঘটনায় যাব এখন। করে তখন ওই মহিলা আবার আমার আম্মুকে বলে যে আপা ওদের তো ক্ষুধা লেগেছে, আর দেন আমি ওদেরকে খাইতে দিয়ে আসি। পরে ভাইয়া সে নিজেই আমাদের রান্নাঘরে যেয়ে খাবার নিয়ে আসলো, আর কুকুরগুলা কিছুতেই ভাইয়া তার হাতের খাবার খেতে যাচ্ছিল না। তো ভাইয়া নর্মাল ডের মতো ওখানে কিন্তু ভাইয়া কাজের মহিলারা কিন্তু বাসাতেই থাকতো, এরকম ব্যবস্থাই ছিল। তো সে আমাদের বাসাতেই থাকবে এরকমই কথা হলো। ভাইয়া ওই দিন রাতে আমার স্যানভিয়া কিন্তু বাসার মধ্যে থাকতো, আর জন থাকতো হচ্ছে বাসার বাইরে। ভাই সেই দিন রাতে প্রায় রাত আপনার 1টা বা 2টা নাগাদ জন হঠাৎ অনেক মানে চিৎকার চেঁচামেচি শুরু করে, মানে ও আর স্থির থাকতে চাচ্ছে না। আম্মু বারান্দায় আসে, বারান্দায় এসে জনকে বলে, মানে জন আবার কথা অনেক বুঝতো ভাইয়া, তো জনকে বলে যে তুই চুপ কর, কিছু হয়নি। তো ভাইয়া জন অনেক লাফালাফি শুরু করে, মানে লাফাতে থাকে। এক পর্যায়ে ভাইয়া ওর গলার যে শিকলটা ছিল সেটা খুলে যায়, খুলে ও ভাইয়া দৌড় দেয়। ভাইয়া আমাদের বাসার পিছনে কিন্তু পুরাটা মানে বাসার পিছনে যে পাঁচিলটা বের হলে কিন্তু ভাইয়া একটা কবরস্থান, সেটা কিন্তু আমাদেরকে আগে কেউ ইনফর্ম করেনি। তো ভাইয়া ও একদম মানে কিভাবে যে ও এত উঁচু পাঁচিল টপ করলো ভাইয়া সেটা বুঝতে পারলাম না। ও একদম পাঁচিল টপকে একদম ওই জঙ্গল মানে বাড়ির পিছনের কবরস্থানে চলে গেছে ওদিকে। আমার আম্মু তো চিৎকার শুরু করে। পরে লোকজন ডাকাডাকি করার পরে মানে ক্যান্টনমেন্ট থেকে লোক আসে যে জন কোথায় গেল, ওকে খুঁজে পাওয়া লাগবে। সকাল হয়ে যায় কিন্তু জনের কোনো খোঁজ পাওয়া যায় না। ভাইয়া ওরা খুঁজতে খুঁজতে হঠাৎ আমাদের একটা পরিচিত আঙ্কেল ছিল, ওই আঙ্কেলের পায়ের কাছে গাছ থেকে কিছু একটা এসে পড়লো। আঙ্কেল পায়ের কাছে তাকাতেই দেখে যে ওটা হচ্ছে আমার জনের মাথা। মানে কেউ আমার জনকে, সরি আমার কান্না পাচ্ছে ওর কথা মনে করে। স্বাভাবিক, খুব স্বাভাবিক। ওর কাটা মাথাটা, ওর বডির কোনো অংশ বিশেষ পাইনি। পরে ওনারা ওই মাথাটা নিয়ে আমাদেরকে এসে দিয়ে যায়। ভাইয়া আমি তো মানে শেষ। আমার ওরা মানে মানুষের মতো ওদেরকে ভালোবাসে। এটা মানুষের পক্ষে করা কিন্তু অসম্ভব, তাই না? একদমই ভাই, এটা মানুষের পক্ষে করা অসম্ভব, সেটা আমরা শুনেই বুঝতে পারছি। আর ভাই যদি মানুষও যদি করে থাকে, ও অত উঁচু কাঠের গাছগুলার মধ্যে কেন মাথাটা রেখে আসবে? যদি মানুষই করতো সে নিচেই ফেলে যেত। সেখানে ওঠাও তো অনেক মুশকিল আসলে। ভাইয়া জি। তারপরে এটা আমরা স্বাভাবিকভাবেই নিলাম। আম্মু ভেবেছে হয়তো কোনো জঙ্গলিদের কাজ, হয়তো কোনো সাঁওতালরা তো আবার এগুলো খায়, তো ভাবছে করার কথা না, এরকম করার কথা না। যাই হোক, এটা মানে আমরা স্বাভাবিকভাবেই নিলাম। জি। আর একদম ছোট তো এত কিছু মাথায় আমার ছিল না, আমরা তো যথেষ্ট আপসেট। পরের দিন ভাইয়া সকাল মানে গেল, কোনো সমস্যা হলো না। কিন্তু ভাই আরেকটা অদ্ভুত বিষয় সেটা হচ্ছে ওই যে বললাম যে কাজের মহিলার যে কাকটা, জি জি জি, সেই কাকটা কিন্তু ভাইয়া ওর ঠোঁটগুলা ভাইয়া লাল ছিল। কাকের ঠোঁট লাল মানে ওই আমার মানে জনের যেদিন মাথাটা নিয়ে আসলো আমাদের, যেদিন মানে ওকে মেরে ফেলা হলো, তারপর থেকে আর ওই দিন কিন্তু কাকের ঠোঁটটা আম্মু ভালো করে লক্ষ্য করে, কাকের ঠোঁটটা লাল ছিল। তার মানে ও রক্তাক্ত কিছু খেয়েছে ওরকম, কিন্তু ও তো খাঁচায় থাকে। হ্যাঁ ভাইয়া ও খাঁচায় থাকে। আমার আম্মু বলে যে তোমার কাক কি খাঁচা থেকে বের হয়ে কিছু খেয়েছে? বলে যে না, আমার কাক খাঁচাতেই থাকে। তখন আমার আম্মুর জিনিস আসলে অদ্ভুত লাগে। আর ওই মহিলাটারও ভাইয়া কাজকর্মগুলো অনেকটাই অদ্ভুত টাইপের। আচ্ছা। তো ভাইয়া সেই মানে আমাদের বাসায় তো মনে করেন মোটামুটি শোকই চলছে। এইভাবে 2-3 দিন গেল। তো চতুর্থ রাত্রে একদিন মানে আম্মু ঘুমিয়ে আছে, আমি আর আম্মু একসাথে ঘুমাতাম। হঠাৎ করে ভাইয়া যে মাংস যদি কেউ হাড্ডি গুলাকে খায় তাহলে যেরকম একটা মানে সাউন্ড হয় না, ওরকম একটা সাউন্ড হচ্ছে। সাউন্ডটা আসছে আমাদের সিঁড়ির ঘর থেকে। এখন আমার আম্মু আমাকে শুয়ে রেখে ভাবছে যে দেখি কি হচ্ছে। ভাইয়া সেই দিন তখন আমার মানে আম্মু সিঁড়ির ঘরের যে দরজাটা সেটা খুলে দেখলো যে ভাইয়া আমাদের যে কাজের লোক মেয়েটা যে আছে, সে ভাইয়া আমাদের ফ্রিজ থেকে বের করে যে কাঁচা মাংসগুলো আছে সেগুলো বসে থেকে খাচ্ছে, কাঁচা মাংস খাচ্ছে সে। আমার আম্মু তো অবাক। আম্মু বলে যে এই তুমি এসব কি করছো? ওই মহিলাটা বলে যে আপা আমার অনেক ক্ষুধা লেগেছিল। তো ও একদম স্বাভাবিক ভাবে বলছে যে আপা আমার অনেক ক্ষুধা লেগেছিল, সেই জন্য আমি মাংস খাচ্ছি। তখন বলে আম্মু বলে যে কেন, তুমি তো রান্না করাও খেতে পারতা। বলে যে না আপা, আমার কাঁচা মাংস খেতেই ভালো লাগে। জিনিসটা আমার আম্মুর একদম ভালো লাগেনি। পরের দিন আমার আম্মু ইনফর্ম করার পরে লোক আসে, মানে গোয়েন্দারা আসে।
ইনকোয়ারি করার জন্য। ওকে জিজ্ঞেস করে যে তুমি কি এরকম কিছু করছিলা? তখন ও বলে যে হ্যাঁ, এটা অস্বাভাবিকের কি আছে, আমি তো খেতেই পারি, আমি তো আর অন্য কিছু তো খাইনি, আমি তো মুরগি খেয়েছি, কাঁচা হোক আর যাই হোক খেয়েছি। সে কিছুতেই স্বীকার করতে চায় না। তারপরে আমার আম্মু বলে যে না, ও ভালো হোক মন্দ হোক সেটা আমার আর দেখার বিষয় না, আমি আর ওকে কাজে রাখবো না। আচ্ছা, পরে ভাইয়া ও চলে যাওয়ার সময় আমার আম্মুকে বলে যে আপনি আমাকে তাড়িয়ে দিলেন, আপনি এটা ঠিক করলেন না কাজটা। আমার আম্মুকে বলে, আম্মু বলে যে কেন? বলছে কেন তার উত্তর আমি দিতে পারবো না, আপনি কাজটা ঠিক করলেন না, এর জন্য আপনাকে পস্তাতে হবে। আচ্ছা, এটা বলে সে চলে যায়। পরে ভাইয়া আমার আম্মু বিষয়টা কতটা মানে আমলে নেয় না আর কি, যে কে কি বললো তাতে আমার কি হবে। ওই দিন সন্ধ্যাবেলায় আম্মুর প্রচন্ড রকমের জ্বর আসে। আম্মু তো সিক, এখন বাসায় কেউ নয়, আমি মামা নানু, আমরা কি করতে পারি? যাই হোক, আমরা মানে কোন রকম আম্মুর সেবা যত্ন করি। আম্মুর জ্বর কিছুতেই নামছে না। পরে ডাক্তার ডাকলাম, ইঞ্জেকশন দিল, জ্বর অতটাও কমে না, বাট আম্মু ঘুমাচ্ছে, মানে ঘুমের একটা ইঞ্জেকশন দিয়ে গেল, আম্মু ঘুমাচ্ছে। ওই দিন ভাইয়া রাত প্রায় আপনার 12:30 নাগাদ আমার যে আরেকটা কুকুর ছিল স্যানভিয়া, সেও আপনার জনের মতোই মানে চিৎকার চেঁচামেচি শুরু করে দিয়েছে। আমরা স্যানভিয়াকে কিন্তু ছাড়াই রাখতাম, ওকে বাঁধতাম না। ও শুধু মানে অস্থির ভাবে একবার আপনার ছাদে যাচ্ছে, একবার নিচে আসছে, মানে ও স্থির থাকতে পারছে না। তারপরে আমি আবার ওকে খাবার দিলাম যে তুই খা এখানে, যাতে ও একটু চুপ থাকে, কিন্তু ভাই চুপ থাকে না, ও রীতিমতো এই লাফালাফি করতে আসে। ভাইয়া প্রায় আপনার রাত 1টা নাগাদ ওই আমাদের স্যানভিয়া, ও আমাদের যে মেন গেটটা সেটাকে মানে আচট খামচি দিচ্ছে, ও বের হয়ে যেতে যাচ্ছে ঘর থেকে। তারপরে নানু এসে ওর মাথায় হাত দিয়ে বলে যে কি হয়েছে। ও বারবার ভাইয়া দরজার দিকে ইঙ্গিত করছে যে দরজাতে কিছু একটা আছে। তারপরে আমার মামা ভাইয়া দরজার ওখানে যে ভাইয়া যে আই হোলটা যেটা আছে, আই হোল দিয়ে সে তাকিয়ে দেখে যে দরজার ওই পাশে আপনার একটা বিশাল পাখি কিনা জানি না, পাখির মতো কিছু একটা, কিন্তু আকারে বিশাল বড় একটা কালো রঙের কিছু একটা আই হোলতে দেখছিস। দরজার ওই পাশে বসে আছে, আর আমাদের স্যানভিয়া সেটাকে মানে অ্যাটাক করার চেষ্টা করছে আর কি। দরজা খুলে সে বাইরে যেতে চাচ্ছে, ওটাকে অ্যাটাক করার। হ্যাঁ, এটা দেখার পর ভাইয়া আমার মামাও মানে বলছে যে এই বাড়িতে অস্বাভাবিক কিছু একটা আছে, এখান থেকে আমাদেরকে যত দ্রুত হোক চলে যেতে হবে আপাকে নিয়ে, আপা সুস্থ হলে। আমার আম্মুর দিকে দোষারোপ করে, বলে যে আমার আম্মু নাকি কোন এক সকালে কোন এক জিনকে নাকি, যে জিনের কোন একটা কাজে ব্যাঘাত ঘটিয়েছে, তার জন্য সেই জিন এসেছে আমার আম্মুর কাছ থেকে প্রতিশোধ নিতে। আচ্ছা, এখন আমার আম্মু বলে যে আমি তো জীবনে কোনো পিঁপড়াও মারিনি, আমি আবার কিভাবে কোন জিনের মানে ব্যাঘাত ঘটালাম? তখন হুজুর বলে যে ঠিক আছে, আমি সব দেখছি। তারপরে ভাইয়া বাঁধানোর যে জিনিসপত্র মানে যা সরঞ্জাম লাগে, ওই দিন সন্ধ্যাবেলায় হুজুর বললো যে আমি সেগুলা নিয়ে একটা মানে আর কি আমি বসবো। তো জিনকেই সরাসরি জিজ্ঞেস করব যে তুমি কি চাও, ওই শয়তানকে জিজ্ঞেস করবে। তো ভাইয়া ওই এলাকাতে এই জিনিসটা ভাইয়া কথা তো আর ছড়াইতে বেশি সময় লাগে না, এলাকার অনেকেই এই কথাটা জেনে গেছে। তখন এলাকার যে অন্যান্য কাজের মহিলারা ছিল তারা বলে এটা নাকি পিশাচিনী, এটা নাকি পিশাচ, আর এটা নাকি অনেক খারাপ জিনিস, যার দিকে একবার নজর দেয় তার নাকি জীবনকে পুরো শেষ করে ফেলে। পরে ভাইয়া হুজুর বললো যে ঠিক আছে, আমি দেখবো এটা কত বড় পিশাচ বা কি, আমি সব দেখবো। পরে ভাই সন্ধ্যাবেলায় আমরা ওগুলা নিয়ে বসলো, আমার আম্মুকে এক জায়গাতে মানে আমার আম্মু হুজুরের মুখোমুখি বসালো। বসানোর পরে বিভিন্ন হুজুরের যে দোয়া আছে, যে সূরা আছে, সবগুলা বলে মানে দোয়া করলো। আর ভাইয়া হুজুর বললো যে সব বাসার যতগুলো সদস্য আছে সবাই এক জায়গাতে বসবে, বাসার সব মানে পুরো বাসা অন্ধকার রাখতে হবে, এবং মানে যাই হোক আমাদের কারো আওয়াজ করা যাবে না, চুপচাপ বসে থাকতে হবে। তো হুজুরের কথা অনুযায়ী আমরা তা ফলো করলাম, আমরা সবাই চুপচাপ বসে আছি। আমার আম্মু হুজুরের সামনে, আমার আম্মু ভাইয়া অস্বাভাবিক আচরণ শুরু করে। আমার আম্মু যেন আমি যে মানে ওই দিন সন্ধ্যা থেকে আমার আম্মু অস্বাভাবিক হয়ে যায়, আমি যে আম্মুর মেয়ে, আম্মু আমাকেও চিনে না, মাঝে মধ্যে রুড বিহেভ করে অনেক। তারপরে ওই দিন আপনার 8টা-9টার দিকে হুজুরের সামনে আমার আম্মুকে বসানো হলো। বসানোর পরে আম্মু মানে হুজুর আম্মুকে অনেক দোয়া দুরুস বলে আম্মুর কপালের মধ্যে এভাবে মানে কপালে কিছু একটা টিপ পরাইলে যেরকম হয় ওভাবে হাত দিয়েছিল আমার আম্মুর কপালে। তখন আমার আম্মুকে হুজুর জিজ্ঞেস করে যে তুই এ বাড়িতে কেন আসছিস?
তখন ভাইয়া আমার আম্মুর ভয়েসটা পুরো চেঞ্জ হয়ে যায়, একটা মোটা একটা কণ্ঠে সে হুজুরকে বলে যে আমি তো শান্তই ছিলাম, তুই কেন আমাকে তাড়ালি, তোর বাড়ির মাংস খেয়ে কি আমি খুব অপরাধ করেছি, এটা হুজুরকে বলে। তখন হুজুর বলে তুই কেন মাংস খাচ্ছিস, তুই এ বাড়িতে মানে এসছিস কি জন্য, অন্য বাড়ি পাসনি? বলছে না, এই বাড়ির আপাটা অনেক সুন্দর সেই জন্য আমি এখানেই আসছি। মানে আমার আম্মু ভাইয়া দেখতে অনেক সুন্দর ছিল, তো এই জন্য বলছে যে আমার আম্মুকে তার পছন্দ ছিল সেই জন্য ও এখানে আসছে। তারপরে হুজুর বললো যে তোর কি ওর ক্ষতি করার কোনো ইচ্ছা ছিল? তখন ও বলে যে না, আমি ওর কোনো ক্ষতি করতাম না, ও আমাকে তাড়াইলো কি জন্য। তারপরে বললো যে আচ্ছা ও আর মানে তোকে তাড়াবে না, তুই আর ওর কোনো ক্ষতি করিস না, তুই চলে যাস। বলে না আমি যাব না, আমি ওর বাচ্চাকে নিয়ে যাব। ওর বাচ্চা বলতে তো আমি আছি। বলে যে না, ওর বাচ্চাকে নিয়ে যেতে পারবি না, তোকে এমনি চলে যেতে হবে। পরে ভাইয়া ও বললো যে আমি চলে যাব কিন্তু আমি আবার ফিরে আসবো। এটা বলে ভাইয়া মানে পুরা বাসাটা মানে যে আপনার লাইটটা যদি ফিউজ হয়ে যায়, যেরকম জ্বলনিভু করে, হঠাৎ করে আমাদের বাসার সব লাইট গুলা ওই রকম করে অন্ধকারই ছিল, কিন্তু কিভাবে এই জিনিসটা হলো সেটা কেউ বুঝতে পারলো না। পরে ও যে চলে গেল সেটা আমরা বুঝতে পারলাম, কারণ আমাদের ঘরে প্রত্যেকটা বাল্ব ফেটে গেছে, ও এটা করেও চলে গেছে। এরপর থেকে ভাইয়া আমার মানে আম্মু যতবারই আর কি প্রেগনেন্ট হতো আর মানে আমার কোনো ভাই বোনে টিকতো না, একদম মানে সাথে সাথেই নষ্ট হয়ে যেত। সেটা ওর দেওয়া অভিশাপে, সেটা ছুটেছে কিন্তু অনেক কষ্ট করতে হয়েছে আর কি। আর ভাইয়া এর মাঝে ভাইয়া আমি বলি, আমি আমার আম্মুকে নিয়ে যতগুলা স্বপ্ন দেখি সেগুলা ভাইয়া মানে জানি না কেন সত্যি হয়। ভাইয়া আমি কি বলবো? হ্যাঁ বলেন বলেন। ভাইয়া একদিন আমি সন্ধ্যাবেলায় স্বপ্নে দেখছি যে আমার আম্মু তখন প্রেগনেন্ট ছিল। ভাইয়া স্বপ্নে দেখি যে আমার আম্মু সিঁড়ি থেকে পড়ে যাচ্ছে সন্ধ্যাবেলায়, আর একটা লাল রঙের পা আমার আম্মুকে ধাক্কা দিয়ে ফেলে দিচ্ছে। এটা আমি স্বপ্নে দেখি। তারপরে ভাই আমি ভাবি যে স্বপ্নে তো দেখলাম, এটা আবার সত্যি হবে কি। তখন ভাই সন্ধ্যার আজান দিচ্ছে, আমি দেখি যে পাশে আমার আম্মু নাই। তা আমি ভাবলাম যে আম্মু আবার কোথায়। পরে আমি ছাদে যেয়ে দেখি আমার আম্মু দাঁড়িয়ে আছে। আম্মু বলে যে এখন তো সন্ধ্যা হয়ে গেছে, চলো আমরা যাই। ভাই আমরা যাওয়ার জন্য মানে আসলাম, সিঁড়ির যে ঘরটা আছে ছাদের উপরে, সিঁড়ির ঘর থেকে ভাই মানে মানুষের পায়ের আওয়াজ আসছে। এটা তো অসম্ভব, আমাদের বাসায় তো তখন পুরুষ বলতে আমার মামা আর নানু, তো অন্য কেউ, ওরা তো ছাদের ঘরে যাবে না। পরে আম্মু গেল যে আম্মু বলে যে তুমি থাকো, আমি দেখে আসি যে ঘরের মধ্যে কি। ভাইয়া আম্মু ঘরের মধ্যে যে দেখে ভাইয়া দুইটা পা মানে ফ্লোরের মধ্যে দুইটা পা মানে পড়ে আছে আর কি, শুধু কাটা দুইটা পা। আম্মু এটা দেখে ভাইয়া পিছনে সরে আসতে যে জাস্ট আপনার সিঁড়ি থেকে পড়ে যায় আম্মুর ওই বেবিটা আর কি নষ্ট হয়ে যায় তখন। আচ্ছা, এই যে আপনি এই স্বপ্ন যে সত্যি হয়, এটার কোনো ব্যাখ্যা পেয়েছেন নাকি আপনি জানেন না এখনো পর্যন্ত কেন এমন হয়? ভাই এটা আমি অনেক হুজুরের কাছে মানে পরিচিত হুজুরকে বলেছি যে ভাই আমার অনেক স্বপ্ন এরকম সত্যি হয়েছে। এটা তো একটা বললাম, আরো অনেক স্বপ্ন এরকম হয়। ভয়ঙ্কর কিছু হয়েছে এরকম? হ্যাঁ ভাই ভয়ঙ্কর কিরকম বলেন তো? ভয়ঙ্কর যেমন ভাইয়া আচ্ছা, এটা নয় আমরা একটু পরেই শুনছি। আমরা আপাতত এবং আপনার নামটা প্লিজ আরো একবার বলবেন সবাইকে, যে আপনি কোথা থেকে এসেছেন সেটাও একটু জানাবেন, তারপরে আপনার ঘটনায় যাব। আসসালামু আলাইকুম। আমি আশিক, মাজার রোড থেকে আসছিলাম। তো আমি এখন আমার নিজস্ব এক্সপিরিয়েন্স না, তো আমার এটা হচ্ছে আমার শ্বশুর বাড়ি, আমার নানি শাশুড়ির ঘটনা। তো সে যখন ছোটবেলায় ছিল আর কি, ছোট ছিল, তো সে খুবই সুন্দর ছিল। আচ্ছা, তো তার এই সুন্দরের কারণে তার পিছে বিভিন্ন প্রকারের বদজিন আর জিনেরা এরকম তার পেছনে লাগেই থাকতো। আপনার কি মনে হয় যে এরকম মানে সুন্দর থাকলে এই ধরনের আসর পড়ে বা এরকম কিছু আপনার মনে হয়? আমার মূলত এগুলির উপরে কোনো নিজের অতটা বিশ্বাস নেই। তো আচ্ছা, আপনি যেটা শুনেছেন সেটাই বলছেন। আমার ওয়াইফ আমাকে বললো যে তার নানু তাকে এইগুলি বলছে। আচ্ছা, তো মূলত আমার এগুলির উপরে কোনো বিশ্বাস নাই। আচ্ছা, তো এরকম তাকে এরকম বিভিন্ন ভাবে দুই গ্রামগঞ্জে দেখা যাচ্ছে আপনার গরুর খাবারের জন্য খ্যারগুলিকে গোল করে, এটা এক একজনের ভাষায় এক এক রকম বলে। আমরা বরিশালের ভাষায় যেটা বলি যে মেই। আচ্ছা, মেই। হ্যাঁ, মেই বলা হয়। তো এই
খেরগুলিকে গরুর খাবারের জন্য মানে ধান ছুটায় নিয়ে ওগুলিকে আর কি আপনার মেই বানায় রাখা হয়। আচ্ছা। তো আমার নানুকে এইভাবে বিভিন্ন সময় কখনো মেয়ের উপরে, কখনো নিম গাছের ডালের উপরে, কখনো বাড়ির চালের উপরে, তো বিভিন্ন সময় বিভিন্ন উচ্চ স্থানে এরকম উঠায় রাখতো। তো সে তখন ছোট, হ্যাঁ, তো এই বিষয়গুলি একটা পর্যায়ে আমার নানি শাশুড়ির যে আব্বু ছিল সে আর কি বিষয়টা নিয়ে একটু খুব চিন্তায় পড়ে যায় যে আসলে এটা কি করা যায়, এটা তো একটা সলিউশন দরকার। হ্যাঁ, তো সে বুঝতেছে না। তো একটা পর্যায়ে সে এরকম এক হুজুরের থেকে পানি পড়া আনার জন্য চিন্তা করে। তো সে চিন্তা অনুযায়ী সে পানি পড়া আনতে যায়। তো পানি পড়া যখন সে নিয়ে আসে, তো তার আসার রাস্তায় বিশাল আকৃতির একটা দেহ নিয়ে তার সামনে দাঁড়াইছে। তো দাঁড়ানোর পরে এরকম তাকে বলতেছে যে তুমি পানি অথবা যাই কিছু নাও না কেন, আমি তোমার মেয়ের পিছু ছাড়তেছি না। সে এরকম বলতেছে, আমি তোমার মেয়ের পিছু ছাড়তেছি না। তো আমার যে নানি শাশুড়ির আব্বু ছিল সেও আর কি একটু সাহসী এবং আপনার জাদুটোনা বা ঝাড়ফুঁকের ব্যাপারে সেও একটু পারদর্শী ছিল এই বিষয়ে। আচ্ছা। তো সে পানি পড়াটা নিয়ে যখন আসতেছিল, তো তার সামনে যখন পড়লো, তো সে বলল যে আমি আমার কাজ করতে থাকি, তুমি পারলে আমার ঠেকাও বা আটকাও, তুমি যেভাবে পারো আমাকে আটকাও। তো সে এই কথা কয়ে সামনের দিকে যখন অগ্রসর হলো, তো বাসা ঘরের সামনে চলে আসছে, এমন সময় দেখতেছে তার মেয়েকে আবারও টানার চেষ্টা করতেছে। তো সে দৌড়ে যায় তার মেয়েকে আটকানোর চেষ্টা করতেছে, এমনকি সে ওই পানিটার সাথে সাথে তার গায়ে ছিটা দিতেছে এবং তারও খাইতেও দিতেছে। তো এটা যখন করছে, তো তার মেয়েকে কোনোভাবে ওইখান থেকে ছাড়িতে পারেনি, সে আবার ওই মেয়ের উপরে উঠে রেখা সে চলে গেছে। আচ্ছা। যে ধরছিল সে ওই আবার খেরের মেয়ের উপরে তারে রাইখা আবার সে চলে গেছে। তো এইভাবে সে ওই তার আব্বু এরকম মসজিদ থেকে বা হুজুরের থেকে পানি আইনা প্রায় প্রায় এরকম খাওয়াতে খাওয়াতে একটা পর্যায়ে অনেক বছর কেটে যায় যে আর তার এই সমস্যাটার সম্মুখীন হন না। তো একটা সময় ওই নানুকে এরকম বিবাহ দেওয়া হয়। তো বিয়ের পরে ওই জিনিসটাই তার স্বামীর সাথে আবার চলে আসে, মানে স্বামীর সাথে এইরকম আচরণ করা শুরু করে দেয়। তার মানে কি এই বিয়েটা সে মেনে নিতে পারেনি এরকম? হ্যাঁ, এরকমই কিছু একটা। হ্যাঁ, তো ওই তার স্বামীকে সে এখন বিভিন্ন ভাবে এরকম ঝামেলা করতেছে তার স্বামীর সাথে। আচ্ছা। তো তার স্বামী আর তার একটা বন্ধু, তো তারা প্রায় আপনার ফজরের আখ্যান দিয়া অথবা ফজরের পর এই টাইমের মধ্যেই তারা এরকম মাছ ধরতে যেত প্রতিদিন। আচ্ছা। তো একদিন ফজরের আগেই তার ওই ফ্রেন্ড বন্ধু চলে আসছে, চাইসা বলতেছে, ওনার নামটা সম্ভবত মোহাম্মদ আলী অথবা আলী আহমদ এরকম একটা নাম ছিল, আমার যদিও নামটা খেয়াল নেই। তো তাকে ওই নামে আইসা ডাকতেছে আর বলতেছে যে চলো মাছ ধরতে যাবা না? তো ওই নানা চিন্তা করতেছে যে এত তাড়াতাড়ি চলে আসছে, তো বলতেছে যে ঠিক আছে তুমি সামনের দিকে হাঁটতে থাকো, আমি বাসা থেকে বের হইতেছি। সেটা ছিল আপনার ফজর নামাজের আখ্যান দিয়া। তো তারা যখন এরকম বের হইছে, তো সে সামনের দিকে চলে গেছে হাঁটতে হাঁটতে। তো নানা এরকম পেছন থেকে আসতেছে আর তাকে এরকম জিজ্ঞেস করতেছে যে কি ব্যাপার, আজকে এত তাড়াতাড়ি চলে আসলা কেন? তো এরকম তার ফ্রেন্ড কোনো জবাব দিতেছে না। এখন তারা প্রতিদিন যেই প্রান্তে বা যেইখানে যায় মাছ ধরতে, আজকে তার অন্য রাস্তায় সে যেতেছে। হ্যাঁ, প্রতিদিন রাস্তা সোজা চলে যায়, তো আজকে সে ডাইনের দিকে ইউটার্ন করছে, ডাইনের মোচন নিছে। তো ডানে যাওয়ার পরে ওই নানা তাকে জিজ্ঞাসা করতেছে যে আমরা তো প্রতিদিন এই রাস্তাতেই মাছ ধরতে যাই, তো আজকে তুমি কেন এখানে যেতেছো বা এদিকে কেন যেতেছো? তো সে কোনো কথা বলতেছে না। তো নানু এটা দেখার পরে সে ওইখানে দাঁড়ায় গেছে, সে আর সামনের দিকে যেতেছে না। তো নানু যখন ওইখানে দাঁড়ানোর পরে আপনার তার ওই বন্ধুর পায়ের দিকে তাকাইছে, তো সে দেখতেছে এরকম পাটা শূন্যের উপরে ভাইসা আছে, মানে মাটিতে স্পর্শ নাই। তো সে এইটা দেখার পরে অনেক ঘাবড়ায় গেছে। সে আবার একটু সাহসীও ছিল, এর জন্য আর কি অতটা বেশি সিরিয়াস নেয়নি। তো সে ঘাবড়ায় ওইখানে দাঁড়ায় আছে, সে যাচ্ছে না। তো তার বন্ধু তার দিকে অগ্রসর হয়েছে, তার দিকে অগ্রসর হওয়ার পরে তারা এরকম আইসা বলতেছে চলো, টানা চেষ্টা করতেছে। তো এক পর্যায়ে সেও এরকম তার সাথে মানে ফাইটিং এ তৈরি হয়েছে, সে যাবে না, তো তাকে এরকম টানাটানি করতেছে। এক পর্যায়ে দুজনের মধ্যে তুমুল আকারে একটা মানে মারামারি শুরু হয়ে যায়। তো তারে অনেক খামচি টামচি দেওয়ার পরে ওই নানারে এরকম ওই পাশে একটা ডোবা ছিল, ডোবার মধ্যে গাইডা ফেলছে। তো গাইডা ফেলার পরে উপুত করে গাড়তে চেয়েছিল, অনেকবার চেষ্টা করছে। তো সেরকম সে আর কি তার বলে কৌশলে সে উপুত করে মানে গাড়তে পারে নাই তাকে। তো তাকে এরকম সোজাসুজি পা মাটির দিকে দিয়েই গাড়ছে, কিন্তু পুরাটা গাড়তে পারে নাই। এর মধ্যে ফজরের আজান চলে আসছে, তো ফজরের মেরেই ফেলতো। হ্যাঁ, এরকম একটা প্ল্যান ছিল। তো ফজরের আজান যখন চলে আসছে, তো সে এরকম তাকে ছেড়ে চলে গেছে। এরপরে ওই মানুষজন, এলাকার লোকজন আইসা তার এরকম তুইলা, তো হুজুরের কাছ থেকে এরকম পড়া টরা নিয়ে বিভিন্ন ঝাড়ফুঁক দিয়া তাকে আল্লাহর রহমতে ঠিক করছে।
আচ্ছা, পরে ওই ফ্রেন্ডকে জিজ্ঞেস করেনি যে কালকে রাত্রে সে আসলে ডাকতে গিয়েছিল কিনা বা এরকম কিছু? আসলে নানুর কাছ থেকে যখন জিজ্ঞাসা করছিলাম তো নানু এরকম কিছুটা বলতে চাচ্ছে। আর নানুর উনি আসলে ওনার সাথে অনেক ঘটনা ঘটছে যেগুলি বলতে সে এখনো ভয় পায়। কারণ কি, এগুলি যদি সে বলে, সে এটাও বললো যে আমি যদি তোদের সাথে এগুলি বলি তো পরবর্তীতে আমার আবার এরকম ঝামেলা হবে। হ্যাঁ, এই জন্য সে আর কি বিস্তারিত কোনো কিছু বললো না। তো আমার যদি আর কি আপনাদের স্টুডিওতে আবার আসা হয় তো ইনশাল্লাহ আমি আরো নতুন আমি যেটা বলছি যে তা তো অবশ্যই বলবেন, থ্যাংক ইউ সো মাচ। না, আমি যেটা বলছিলাম যে আপনার এই যে মানে ফুপু তো, হ্যাঁ, না আমার নানি শ্বশুর। আচ্ছা, নানি শ্বশুর, উনি এখন তো ঠিক আছেন? নানি শ্বশুর এখনো আছে। মানে এইখান থেকে মুক্তি পেয়েছেন কিভাবে সেটা কি আপনি জানেন? এখান থেকে মুক্তি এখনো সম্ভবত মেলে নাই, কারণ তার যে ঘর আছে। এখন বয়স কত? এখন বয়স প্রায় অনেক, কিন্তু তার ঘরের আশপাশে এখন আর তার ডিস্টার্ব করতেছে না, কিন্তু তার ঘরের আশপাশে ঘোরাঘুরি করতেছে। সে যেই ঘরে থাকে ওই ঘরটা মূলত আপনার বেড়া দিয়া বানানো আর কি। হ্যাঁ, তো ওই ঘরের আশপাশে এখনো রাত্রেবেলা অনেকেই চলাফেরা করে। ঘরের আশপাশে যে আপনার ওই লাউ গাছের যে ইয়াগুলি বানানোর মাচাগুলি দেওয়া, হ্যাঁ, তো ওই মানে এইরকম একটা ঘটনা সে বলছিল একটুখানি, যে কিছুদিন আগে রাত্রেবেলা এমন একটা বিকট শব্দ আসতো যে মাচা টাচা যা আছে সব ভাঙ্গা চুরে একবার তসতস করে ফেলতেছে। কিন্তু তারা সকালবেলা যখন উঠতেছে তো সবকিছু আগের মতোই দেখতেছে। তো নানু আর কি ওই তাদের যে বেড়া, ওই বেড়ার ফাঁকা থিকা যখন এরকম তাকাইছে তো দেখতেছে এরকম ঘুরতেছে বাড়ির আশপাশে দিয়ে। আর এরকম প্রত্যেকেই শূন্যের উপরে, 3-4 জনকে এরকম দেখছে, তো প্রত্যেকেই শূন্যের উপরে, কেউ মাটির উপরে পা নেই তাদের, এরকম আর কি মোটামুটি মাঝে মধ্যে দেখে। এই জন্য সে ভয়ে আর কি কিছু বলতে চায় না। তার মানে এইটা বললে তার উপরে একটা মানে একটা ব্যাপার কিছু ঘটবেই, সেইটার জন্য হয়তো তিনি ভয় পান। ঠিক আছে, তবে একটা জিনিস যে সারা জীবনই একটা মানুষ কোনো একটা কিছু দ্বারা আক্রান্ত, এবং এই ব্যাপারটা কিন্তু আসলে মেনে নেওয়াটা খুব কষ্টকর, এবং তিনি যে মুখ খুলতে পারছেন না বা বলতে পারছেন না সেটা তো হয়তো তার কোনো ধরনের বাধা আছে, বা তিনি ফিল করেন হয়তো যে তারপর একটা বিপদ হতে পারে বলেই হয়তো তিনি বলছেন না। তার মঙ্গল হোক এবং তিনি সুস্থ থাকুন এবং তিনি নিরাপদে থাকুন, সেটাই প্রার্থনা করব। আশা করছি যে এই ঘটনাটা ভালো লেগেছে। আপনাকে স্টুডিওতে আসার জন্য, কষ্ট করে স্টুডিওতে আসার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আপনার বাসা অনেক দূরে, তারপর আপনি কষ্ট করে এসেছেন। এটা আসলে আমাদের এই মানে আমার প্রতি বলবো, আমাদের এই প্রোগ্রাম ভূত.com যারা নতুনভাবে যাত্রা শুরু করেছে তার প্রতি ভালোবাসার প্রমাণ বলবো। এবং আপনাকে অনেক ধন্যবাদ, সবসময় কাছেই থাকবেন সেটাই আশা করব। আপনাকেও ধন্যবাদ রাসেল ভাই, থ্যাংক ইউ। স্বপ্ন নিয়ে কিছু কথা আমরা শুনবো রিমঝিমের কাছ থেকে। ভাইয়া, ঘটনাটা একের দিনও আমার ফুপির কিন্তু উনারও এই জিন রিলেটেড অনেক সমস্যা ছিল, তো সেই জন্যই তার মানে মৃত্যু হয়েছে আর কি। উনি এসে আমাকে মানে স্বপ্নে এসে বলে যে আমি তোর ছোট চাচাতো ভাইকে আমি এসে নিয়ে যাব। পরের দিন ভাইয়া সেও মারা যায়। তো ভাইয়া আমি কি আমার ফুপির ওই ঘটনাটা বলবো আপনাকে? বলেন, স্বপ্নগুলো কি হয়ে গেছে? না, স্বপ্নগুলো এই পর্যন্তই ছিল? জি ভাইয়া, শুনি ফুপির ঘটনাটা। ভাই, আমার ফুপি অত্যন্ত মানে ধার্মিক ছিলেন আর কি, কিন্তু তারপরেও তার এরকম সমস্যা হতো। ভাইয়া, উনার একদিন হচ্ছে উনি প্রায় আপনার সন্ধ্যার দিকে কোথাও একটা ঘুরতে গেছিলেন, তো বাসায় ফিরতে ফিরতে সন্ধ্যা হয়ে যায়। তো সন্ধ্যা হওয়ার পর উনি গোসল করতে গেছিলেন একটা পুকুরে, ভাবলেন একটু ফ্রেশ হয়ে আসি, তো পুকুর থেকেই গোসল করে, বাড়িতে পানি না থাকে পুকুর থেকে উনি গোসল করতে গেছেন। তবে গোসল করার পর হঠাৎ মানে গোসল করতে যাওয়ার পর পুকুরে যে নামেন, উনি হঠাৎ মানে ফিল করেন যে কেউ উনার পাটা ধরে আছে। উনি ভাবলেন যে পায়ে কেউ আর পাতা লতা পাতা জড়ালো নাকি। উনি তারপর ভাইয়া মানে পাটা পুকুর থেকে বের করে দেখে তার পাটা একদম মানে স্ক্র্যাচ করা, পাটা কেউ যদি চাপতে ধরে থাকে মানে আঙ্গুলের দাগ। এই অবস্থা, ফুপির হাত পা দিয়ে এরকম রোজ রাতে এরকম ব্লিডিং হচ্ছে। পরে আমার দাদু কিন্তু ভাইয়া অনেক নামাজি মানুষ, তারপরেও তার মেয়ের সাথে এরকম কেন হলো আল্লাহ মাবুদ জানেন। যাই হোক, আমার দাদু দুয়া দুরুজ পড়ে, কোনো অন্য কারো সাহায্য না ছাড়া উনি নিজেই পুরা বাড়িকে দোয়া দিয়ে শুদ্ধ করে, এরকম মানে কি করে সব করলো। কিন্তু ভাইয়া মানে আনফর্চুনেটলি আমরা কেউ ফুপিকে বাঁচাতে পারলাম না। তার মৃত্যুটাও ভাইয়া অস্বাভাবিক ভাবেই হয়। মানে আমার দাদি কিন্তু আমার ফুপির সাথেই ছিল ভাইয়া ওই রাতে। তারপরেও আমার ফুপি মানে গলায় দড়ি দেয়। মানে এটা তো ভাইয়া সম্ভব না যে একটা মানুষ পাশে শুয়ে আছে আর আরেকজন মানে তার চোখের সামনে বা তার পাশে থেকে ফ্যানের দড়ি দিল, সে কিছু বুঝবে না।
আচ্ছা, তো ভাইয়া আমার দাদি না কিছুই বুঝতে পারিনি। তার ওই ভাইয়া আমি যে স্বপ্নে যেভাবে দেখেছি আমার ফুপিকে, তার ওই যে গলা থেকে রক্ত বেরোচ্ছে, গলা থেকে রক্ত যদিও বেরোচ্ছিল না, তার মুখ থেকে রক্ত বেরোচ্ছিল, আর ওই টাইমে তার হাতের তালু পায়ের তালু থেকে মানে রক্তে পুরো অবস্থা খারাপ, আর উনি ফ্যানের সাথে ঝুলছেন। এটাও আমি আগের দিন স্বপ্নে দেখেছিলাম, পরে এটাও সত্যি হয়েছে। অনেক দুঃখজনক, এবং এটা তো আপনার অনেক মানে আপনাকে অনেক কষ্ট দিয়েছে, কারণ এই ধরনের স্বপ্ন সত্যি হোক এটা তো কেউ কখনো চায় না, কখনোই চায় না। শুধুমাত্র আপনার প্রিয় ফুপুর কথা বললেন, এটা যদি অন্য কোনো মানুষের হতো, একেবারে যাকে আপনি সবচেয়ে বেশি অপছন্দ করেন, তার ব্যাপারেও হয়তো আপনি এরকম চাইতেন না। তো এটা খুব একটা কষ্টদায়ক মৃত্যু। আল্লাহ ওনাকে ক্ষমা করুন এবং ওনাকে আল্লাহ তার আত্মাকে শান্তি দিক, সেটা অবশ্যই আমাদের প্রার্থনা থাকবে। একই সাথে আপনার এই স্বপ্নকে আপনি এখনো দেখেন? না ভাই, এখন আর সেরকম স্বপ্ন দেখার সুযোগও হয় না।